না লাগবে না। আচ্ছা খাতানো, আমরা লাস্ট ক্লাস হচ্ছে মহাকর্ষ বলটা শেষ করছিলাম আর কি। আজকের টপিকের নাম লেখা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আমরা আজকে অভিকর্ষজ ত্বরণের A to Z সব আলোচনা করব। অভিকর্ষজ ত্বরণ, কর্ষজ ত্বরণ। ফার্স্টের সংজ্ঞাটা লেখো। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণকে অভিকর্ষজ ত্বরণ বলে। কর্ষজ ত্বরণ বলে। তো আমাদের সংজ্ঞাটা যদি আসে এদিকে ঢুকে যাও তাহলে দেখতে পারবা। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণকে অভিকর্ষজ ত্বরণ বলে। তো খেয়াল করো ভাই, আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, ঠিক আছে? এটা আমরা মনে করলাম আমাদের ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। আর এই অধ্যায় পড়ানোর সময় শুরুর দিকে ভাইয়া বলছিলাম এই অধ্যায়ে সকল দূরত্ব হিসাব করা হয় কোথা থেকে? কেন্দ্র থেকে। সকল ডিস্টেন্স কেন্দ্র টু কেন্দ্র, সেন্টার টু সেন্টার কাউন্ট করা হয়। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র আর এটা হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর এম হচ্ছে পৃথিবীর ভর। আর এখানে স্মল আর দূরত্বে আমাদের একটা বস্তু আছে এম সমান সমান হচ্ছে বস্তুর ভর। বস্তুর ভর পৃথিবীর সেন্টার থেকে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা দেখালাম হচ্ছে স্মল আর। পৃথিবীর সেন্টার থেকে স্মল আর দূরত্বে এম ভরের একটা বস্তু আছে। এখন ভাইয়া আমরা জানি এই অধ্যায়ের লাস্ট যে ক্লাসটা ভাইয়া করাইছি ওই ক্লাসে আমরা বলছিলাম যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই একে অপরকে সমান বলেই আকর্ষণ করে, কিন্তু এর ইফেক্টটা বা প্রভাবটা পড়ে কার উপরে? ছোট বস্তুটার উপরে। তাহলে পৃথিবী এই ছোট বস্তুটাকে তার নিজের দিকে আমরা মনে করলাম এফ জি বলে আকর্ষণ করতেছে, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স এফ জি বা এফ দেখাইলাম। এফ বলে এই বস্তুটাকে নিজের দিকে আকর্ষণ করতেছে। তাহলে এই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে এফ জি বলে আকর্ষণ করতেছে। তোমরা 9-10 এগুলো পড়ছো, ওই জন্য ভাইয়া ওই আলোচনায় আর গেলাম না যে কোনটা মহাকর্ষ আর কোনটা অভিকর্ষ, তাই না ভাই? যেহেতু পৃথিবী আকর্ষণ করতেছে তাই এই বলটাকে আমরা মহাকর্ষ না বলে কি বলে? অভিকর্ষ বল। আচ্ছা, তাহলে আমরা বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষ বল এফ সমান সমান হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। তাহলে বস্তুর উপর যে অভিকর্ষ বলটা কাজ করবে সেটা হচ্ছে এফ ইকুয়াল জি এম এম বাই আর স্কয়ার। এখন নিউটন বলছে বস্তুর উপর এই বলটা কাজ করতেছে, আবার নিউটন তার গতিসূত্রে বলছে যে কোন একটা বস্তুর উপর যদি বল কাজ করে তার সেকেন্ড সূত্রে বলছে এফ ইকুয়াল এম এ, তাই না ভাই? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে সারে এফ ইকুয়াল এম এ না লিখে আমরা লিখবে এম জি। কি কারণে ভাই? বলতে আমরা তো সংজ্ঞায় বলেই দিছি যে অভিকর্ষ বলের কারণে যেই ত্বরণটা সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে, তাই একে আমরা এখন জি দ্বারা রিপ্লেস করছি। তাহলে বলো তো ভাই, নিউটন একবার বলছে এফ ইকুয়াল এটা, আরেকবার বলছে এফ ইকুয়াল এটা, তাহলে দুইটা এফ তো অবশ্যই সমান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং এম জি সমান সমান হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার।
তো এখানে বস্তুর ভর যেটা স্মল এম, বস্তুর ভর দুইটা কাটা চলে যাবে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি জি ইকুয়াল হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। এটা আমরা মুখস্থ রাখবো না, আমরা আরেকটা মুখস্থ রাখবো। এখানে যে আরটা আছে, এই আর এর পরিচয় হচ্ছে পৃথিবীর কেন্দ্র হতে, পৃথিবী বা গ্রহের কেন্দ্র হতে বস্তুর দূরত্ব। পৃথিবী বা গ্রহের কেন্দ্র হতে বস্তুর দূরত্ব, এটা হচ্ছে আমাদের এই স্মল আরটা। তাহলে স্মল আর এর পরিচয় হচ্ছে পৃথিবী বা গ্রহের কেন্দ্র হতে বস্তুর দূরত্ব। স্মল আর এর পরিচয় হচ্ছে পৃথিবী বা গ্রহের কেন্দ্র হতে বস্তুর দূরত্ব। এখন যদি বস্তু ভূপৃষ্ঠে অবস্থিত হয়, এখন যদি বস্তু ভূপৃষ্ঠে অবস্থিত হয়, অর্থাৎ স্মল আর ইকুয়াল ক্যাপিটাল আর হলে, একটু খেয়াল করি, যদি বস্তু ভূপৃষ্ঠে অবস্থিত হয় অর্থাৎ স্মল আর ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল আর হলে, তাই না ভাই? ভূপৃষ্ঠে চলে আসলে স্মল আর হয়ে যাবে পৃথিবীর ব্যাসার্ধের সমান, তাহলে তখন ইকুয়েশনটা দাঁড়াবে জি ইকুয়াল হচ্ছে জি এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের সেই ইম্পর্টেন্ট সূত্রটা যেটা আমরা ক্লাস 9 থেকে পড়ি, জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার। কিন্তু এই ইকুয়েশনটাকে আমরা মডিফাই করব, করে আরো একটা সূত্র বানাবো। আমরা 9-10 তো জাস্ট এটাই মুখস্থ জানতাম, তাই না? ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার। তা আসলে আমরা এটাকে একটু মডিফাই করি। তো লেখো পৃথিবীর আয়তন, পৃথিবীর আয়তন ভি ইকুয়াল হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, পৃথিবীর আয়তন। মানে সুতরাং ভর এম ইকুয়াল হচ্ছে রো ভি, তাহলে পৃথিবীর ভর এম ইকুয়াল রো ভি, তাহলে রো ভি মানে হচ্ছে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। তাহলে এই মানটা এনে আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। তো এই মানটা নিয়ে আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসায় দিই, ঠিক আছে? এই মানটা এনে আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসায় দিই। তাহলে হচ্ছে 1 নং এ মান বসিয়ে, আলিফ অল্প একটু খালি রেখে যেখান থেকে শুরু করো, ঠিক আছে? ওর খাতা দেখো, অল্প একটু খালি রেখে এখান থেকে শুরু করো। তাহলে 1 নং এ যদি আমরা মানটা বসায় দিই, জি ইকুয়াল আসবে হচ্ছে জি, এম এর জায়গায় মানটা বসাও, রো ডট 4/3, তারপর আছে কত পাই ক্যাপিটাল আর কিউব ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। তাহলে এইখান থেকে তুমি ক্যালকুলেশন করলে একটা আর স্কোয়ারের সাথে আর কিউব কাটা যাবে, যা একটা আর থাকবে। তাহলে ফাইনালি ইকুয়েশনটা দাঁড়ায় জি ইকুয়াল হচ্ছে 4/3 পাই রো জি আর। তাহলে এই হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ বের করা দুইটা ফর্মুলা। তাহলে এই হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ বের করার দুইটা ফর্মুলা। বুঝা গেছে ভাই? তাহলে আমরা এখন তোমার মাথায় আসতেই পারে যে ভাইয়া কখন কোন সূত্রটা ইউজ করব, তো ভাই লিখে দিচ্ছি। তাহলে আমরা যদি লিখি, তাহলে লেখা হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। দেখো ভাই সূত্র দুটা লেখে কখন কোনটা লিখবা সেটা ভাই লিখতেছি, লেখে একটা প্রশ্ন বলবো, বললেই তুমি বুঝে যাবা কোন সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে ভূপৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ বের করার আমরা দুইটা ফর্মুলা পাইছি। একটা হচ্ছে জি ইকুয়াল হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, মাদার ইকুয়েশন কিন্তু এটা, তাই না ভাই? হ্যাঁ, মেইন ইকুয়েশন হচ্ছে এটা থেকে আমরা ওইটা বের করে নিয়ে আসছি। আর এটার পাশে একটু নোট লিখে রাখো, যখন ভর অপরিবর্তিত থাকে, তাহলে যখন গ্রহের ভরটা অপরিবর্তিত থাকবে তখন হচ্ছে আমরা এই সূত্রটা ব্যবহার করব, জি ইকুয়াল হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। আর 2 নাম্বার হচ্ছে আমরা
2 নম্বরে যে সূত্রটা আমরা বের করলাম, জি ইকুয়াল হচ্ছে 4/3 পাই রো জি আর। এটা কখন ব্যবহার করব? যখন ভর পরিবর্তন হয়, যখন ভরটা পরিবর্তন হয়। অল্প একটু ফাঁকা রেখে লেখো, হ্যাঁ? অল্প একটু ফাঁকা রেখে এই দুইটা কলাম পড়াইছি, তারপরে এই যে এখান থেকে লেখো অভিকর্ষজ ত্বরণ। তাহলে যখন ভরটা অপরিবর্তিত থাকে তখন আমরা ব্যবহার করি জি ইকুয়াল gm/r²। আর যখন ভরটা পরিবর্তন হয়ে যায় তখন ব্যবহার করা হয় জি ইকুয়াল 4/3 পাই রো জি আর। এখানে খেয়াল করো ভাই, এখানে যে রোটা আছে এই রোটাকে বলা হয় পৃথিবীর ঘনত্ব। পৃথিবীর ঘনত্ব, এই রোটাকে বলা হয় হচ্ছে আমাদের পৃথিবীর ঘনত্ব। সেটা তো অবশ্যই বলবো, লেখো ভাই, বলতেছি লেখো। হ্যাঁ, রো এর মানটাই বুঝতেছি। 5 × 10⁻³ তাই না? এটার মানটা হচ্ছে 5 × 10⁻³ কেজি মিটার পার কিউব। এখন যেমন ভাইয়া বলি, তোমাকে বলা হয় যে কোন একটা গ্রহের ভর অপরিবর্তিত রেখে, গ্রহের ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ অর্ধেক করে ফেলছো, জি এর মানের কেমন চেঞ্জ হবে? তখন তুমি এই যে এই সূত্রটা ব্যবহার করবা যে ভর চেঞ্জ হয়েছে, করে নাই তারা, না করে কোনোভাবে ব্যাসার্ধটা অর্ধেক করে ফেলছে, তাহলে ভর অপরিবর্তিত থাকতেছে। আর যখন বলা হয় ভর চেঞ্জ হয়ে গেছে, যেমন ভাইয়া তুমি পৃথিবীর ছিদ্র করে তুমি ভিতরে চলে গেলা, তাহলে পৃথিবীর ভর কমে যাবে, তাহলে ভর কমলে তখন হচ্ছে এই সূত্রটা ব্যবহার হয় আর কি। আচ্ছা, এবার আমরা যদি আসি, এইখানে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিসটা এখন আলোচনা করব, 4টা কেস সম্ভবত। অভিকর্ষজ ত্বরণের ভিন্নতা, অভিকর্ষজ ত্বরণের ভিন্নতা, অভিকর্ষজ ত্বরণের ভিন্নতা। হ্যালো ভাই, ক্লাসে আছে, ক্লাসে। আচ্ছা, অভিকর্ষজ ত্বরণের ভিন্নতা, তো ভাই রিকোয়েস্ট এই টপিকটা একটু মনোযোগ সহকারে দেখো, হ্যাঁ? তো আমরা এখানে টোটাল 4টা কেস পড়াবো। তো এই 4টা কেস হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট টপিক, এবং আমাদের যে সৃজনশীল সেটা আসে মেইনলি হচ্ছে একদম লাস্টের যে টপিকটা আর কি, 4 নাম্বার যে টপিকটা। তো আমরা একটা একটা করে লেখো যে অভিকর্ষজ ত্বরণের ভিন্নতা। 1 নাম্বার লেখা হচ্ছে পৃথিবীর আকৃতি, পৃথিবীর আকৃতি। ফার্স্টে অভিকর্ষজ ত্বরণের ভিন্নতার প্রথম যেটা আছে 1 নম্বরে, সেটা হচ্ছে পৃথিবীর আকৃতি। পৃথিবীর আকৃতির কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন হয়, যেটা আমরা 9-10-এ পড়ছো। আমরা জানি পৃথিবীটা সম্পূর্ণ গোলাকার না, একটু কমলা লেবু শেপের বা ডিমের মতো শেপের হয়, একটু চাপা। তাহলে এই হচ্ছে পৃথিবীর যে অক্ষরেখাগুলা। এটা হচ্ছে লেখা হচ্ছে মেরু অঞ্চল, মেরু অঞ্চল। আর এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। আচ্ছা, আমরা জানি, আমরা জানি জি ইকুয়াল হচ্ছে জিএম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। তাহলে সুতরাং জি সমানুপাতিক হচ্ছে 1/r²। পৃথিবী, পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়। এগুলা ব্যাখ্যায় আসে, গুছাই লিখে দিচ্ছি, গোলাকার নয়। মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে খানিকটা চাপা থাকে, থাকে। অর্থাৎ মেরু অঞ্চলে
মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম, তাই এই অঞ্চলে বলতো যেহেতু ব্যস্তানুপাতিক রিলেশন, তাহলে আর এর মান যদি মেরু অঞ্চলে সবচেয়ে কম হয়, জি এর মান সবচেয়ে বেশি, তাই এই অঞ্চলে জি এর মান সর্বোচ্চ। আবার বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি, তাই এই অঞ্চলে জি এর মান সবচেয়ে কম। তাহলে মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি আর বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম। এখন এই মানগুলো একটু মুখস্থ রাখতে হবে। আমাদের এমসিকিউতে দিয়ে দেয়, ভাই লিখে দিচ্ছি বই থেকে, ঠিক আছে? মানগুলো একটু মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা যদি ফার্স্টে মেরু অঞ্চলে লিখি, মেরু অঞ্চলে জি ইকুয়াল হচ্ছে 9.83217 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে বিষুবীয় অঞ্চলে জি এর মান হচ্ছে সবচেয়ে কম, সেটা হচ্ছে 9.78039 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন খেয়াল করতো ভাইয়া, পৃথিবীর এক একটা স্থানে জি এর মান এক এক রকম হওয়ার কারণে হিসাব নিকাশের সুবিধার্থে তোমরা জানো একটা মানকে আদর্শ ধরে নেওয়া হয়েছে 45 ডিগ্রি অক্ষাংশে। তাহলে 45 ডিগ্রি সমুদ্র অক্ষাংশে জি এর মান আদর্শ ধরা হয়। আর সে আদর্শ মানটা হচ্ছে জি ইকুয়াল 9.80665 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই মানগুলা চেষ্টা করবা বইয়ে যতটুকু লেখা আছে পুরাটা মুখস্থ রাখতে, ঠিক আছে? এমসিকিউতে মাঝে মাঝে লিখে দেয় যে মেরু অঞ্চলে কোনটা, বিষুবীয় অঞ্চলে কোনটা, আদর্শ মান কোনটা। আচ্ছা, তো এটা ছিল আমাদের আকৃতির কারণে জি এর মানের যে ভেরিয়েশনটা। 2 নাম্বার লেখা হচ্ছে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। মনে করো এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এখন এটা হচ্ছে কোন একটা পাহাড়, সাধারণত পাহাড় বলে তাই আমরা এটা পাহাড় দেখালাম, এইচ উচ্চতার একটা পাহাড়। এটা আমরা যেহেতু চিত্র ভালো আঁকি তাই একটু লিখে দেওয়া লাগে, নাহলে আবার বোঝা যাবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা পাহাড়, আর এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, আর এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এম সমান সমান হচ্ছে পৃথিবীর ভর।
ভর। এখন এইখানে কেউ একজন আছে পাহাড়ের উপরে, তার যে ভর সেটা আমরা ধরে নিলাম হচ্ছে এম। তো পৃথিবীর কেন্দ্র থেকে এই ব্যক্তির যে দূরত্ব, সেটা যদি আমরা স্মল আর দ্বারা প্রকাশ করি, স্মল আর হবে ক্যাপিটাল আর প্লাস হচ্ছে এইচ। তাহলে আসো আমরা ফার্স্টে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ আমরা একটু আগে ইকুয়েশনটা শিখছি আজকের ক্লাসের শুরুতে, জি ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার। এখন ভাই আজকের ক্লাসে ভাইয়া শুরুতে দুইটা ইকুয়েশন লিখছিলাম, একটা হচ্ছে জি ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার, আর একটা ছিল হচ্ছে জি ইকুয়াল 4/3 পাই রো জি আর। বলতো তুমি যখন পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে উঠবা, তোমার নিয়ে যে সার্কেলটা তৈরি হবে, বলতে এতে কিন্তু পৃথিবীর ভরের কোনো চেঞ্জ হবে না। তার মানে আমাদের এই সূত্রটা এই কারণে আমরা এখানে অ্যাপ্লাই করতেছি, বুঝছো ভাইয়া? জি ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার। তাহলে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ এটাই চাইলে তুমি জি প্রাইম বা জিএইচ কিছু দ্বারা প্রকাশ করতে পারো। জি প্রাইম ইকুয়াল হচ্ছে জি ক্যাপিটাল এম, পৃথিবীর কেন্দ্র থেকে তোমার দূরত্ব হচ্ছে আর প্লাস এইচ, তাহলে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এটা আমরা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা এই জি প্রাইমটা বের করব। তাহলে 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার দ্বারা ভাগ করে দাও। তাহলে আমরা 2 ভাগ হচ্ছে 1, 2 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করে দিই, এখানে পাবো হচ্ছে জি প্রাইম ভাগ জি সমান সমান হচ্ছে জি এম ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই জিএম ভাগ আর স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে তোমার জিএম কাটা চলে যাবে। তাহলে জিএম কাটাকাটি করলে এখানে থাকতেছে হচ্ছে জি প্রাইম বাই জি সমান সমান হচ্ছে আর ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা ইকুয়েশনটা পাচ্ছি জি প্রাইম ইকুয়াল হচ্ছে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে জি। তাহলে আমাদের খুবই ইম্পর্টেন্ট আরেকটা সূত্র হচ্ছে এইটা, এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ বের করার, জি প্রাইম ইকুয়াল হচ্ছে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু হচ্ছে জি। হ্যাঁ, উপরে যে কোনো উচ্চতার ক্ষেত্রে জি প্রাইম ইকুয়াল হচ্ছে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু হচ্ছে জি। আজকে ক্লাস শেষে ভাই সবগুলা সূত্র গুছাই দিব, অনেকগুলা সূত্র আসবে আজকে। এখন এই ইকুয়েশনটাকে আমরা ক্যালকুলেশন করা আরেকটু করে আমরা আরেকটা বানাই, জি প্রাইম ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে জি। পাশে লেখো যে ধরি আর প্লাস এইচ সমান সমান হচ্ছে ডি। তাহলে কেউ ভাইরা বলো তো এই ডি এর পরিচয়টা কি হলো? কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, সমান সমান হচ্ছে কেন্দ্র হতে বস্তুর দূরত্ব। তাহলে আমরা এই মানটা আমরা যদি এখানে বসাও, তাহলে জি প্রাইম সমান সমান হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে ডি ইন্টু হচ্ছে জি, বা জি প্রাইম ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার বাই জি ইন্টু হচ্ছে 1/d স্কোয়ার। তাহলে সুতরাং জি প্রাইম সমানুপাতিক 1/d স্কোয়ার। ভাই কথা শুনি ভাই, এই যে এইখানে যে ক্যালকুলেশনটা করতেছি আমরা 2টা গ্রাফ আসবে, টোটাল 3টা বা 4টা গ্রাফ আসে, এগুলা সরাসরি সৃজনশীলে আসে, বুঝছি ভাই? সৃজনশীলে আসলে যে এই ক্যালকুলেশন গুলা করে গ্রাফ গুলো আঁকবা, ডিরেক্ট গ্রাফ আঁকা দিবা 4 মার্কের জন্য আসে। এখন তুমি যদি ডিরেক্ট গ্রাফটা আঁকা দাও 4 মার্ক তো দিবে না, বুঝছি ভাই? 2টা গ্রাফ থাকে 2 2 4 মার্ক, তখন তুমি এই যে আমরা জানি যে এই ইকুয়েশনটা লিখবে, এটা তো মুখস্থ স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এরপরে এই ক্যালকুলেশনটা করে এই যে আমরা জি এর সাথে ডি এর রিলেশনটা নিয়ে আসছি, তাহলে জি এর সাথে ডি এর রিলেশনটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। আর আমরা জানি দুইটা রাশির সম্পর্ক যদি ব্যস্তানুপাতিক হয় লেখচিত্র হয় আয়তাকার অধিবৃত্ত।
তাহলে এই লেখচিত্রটা যদি আমরা আঁকি, কোনটা? আচ্ছা, গুণ আকারে আছে, জি আর স্কোয়ার, জি আর স্কোয়ার। এটা তো ধ্রুবক, তাই না? তাই এটা চলে গেছে। আচ্ছা, তাহলে এইখানে আমরা নিলাম হচ্ছে জি প্রাইম, আর এইখানে নিলাম হচ্ছে ডি স্কোয়ার। তাহলে এই লেখচিত্রটা হবে এরকম একটা আয়তাকার অধিবৃত্ত শেপ। তাহলে এই লেখচিত্রটা হবে একটা আয়তাকার অধিবৃত্ত শেপ। তো একটু হচ্ছে 2 মার্কের জন্য থাকে, মানে ঘতে থাকে আর কি, দুইটা গ্রাফ থাকে, 4 4 2 2 4। তাহলে এখান থেকে একটু লিখে গ্রাফটা এঁকে দিবা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না মান লেখা লাগবে না, জাস্ট লেখচিত্রটা আঁকতে বলে লেখচিত্রটা আঁকবা। 2023-ও আসছে ময়মনসিংহ বোর্ডে, আমরা দেখবো। লেখা হচ্ছে আবার জি প্রাইম সমান সমান হচ্ছে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে জি। তো এটাকে আমরা আরেকটু মডিফাই করি, জি প্রাইম ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে জি, বা জি প্রাইম ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই, ভাইয়া এই জায়গা থেকে এদিকে খেয়াল করো, এইখান থেকে ভাইয়া একটা আর কমন নিব। তাহলে আর কমন নিলে বাইরে আসবে আর স্কোয়ার, 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে জি। তাহলে এই আর স্কোয়ার কাটা, তাহলে এখানে থাকে হচ্ছে জি প্রাইম ইকুয়াল হচ্ছে, ভাই একটু দেখো তো এই রাশিটা এদিকে, এই রাশিটা যদি নিচ থেকে উপর উঠায় দাও পাওয়ার হয়ে যাবে মাইনাস 1 প্লাস এইচ বাই আর ইনভার্স 2 ইন্টু হচ্ছে জি। তো তোমরা ক্লাস 9-এ একটা দ্বিপদী ধারা পড়ছিলা, হ্যাঁ ক্লাস 9-এ একটা দ্বিপদী ধারা পড়ছিলা, ভুলে গেলে ভাই এখানে লিখতেছি, 1 প্লাস এক্স তারপর হচ্ছে এন সমান সমান 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস n ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু হচ্ছে এক্স কিউব প্লাস ডট ডট ডট। যারা মুখস্থ জানো তো জানো, আর যারা জানো না মার্জিনের পাশে এটা একটু লিখে রাখো। তাহলে আমাদের একটা দ্বিপদী ধারা আছে হচ্ছে এটা 1 প্লাস এক্স তার পাওয়ার n সমান হচ্ছে 1 প্লাস এন এক্স প্লাস n ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কোয়ার n ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু হচ্ছে এক্স কিউব। এটা হচ্ছে একটা দ্বিপদী ধারা। এখন এই ধারাটা আমরা এখানে ভাঙাবো, ভাঙায় এই রাশিটাকে আমরা বিস্তার করব। ঠিক আছে, এই ধারাটা এখানে ভাঙাবো, ভাঙায় এই রাশিটাকে আমরা হচ্ছে বিস্তার করব। তো ধারাটা ভাঙানোর জন্য তোমরা যদি একটু খেয়াল করো, ওইখানে যে এনটা আছে, এন হিসাবে আমাদের এখানে আছে কে, -2 এন, আর এক্সটা কি, 1 এর পরে যা থাকবে পুরাটাই হচ্ছে এক্স। তাহলে এই পুরাটাই এইচ বাই আর, এটা হচ্ছে আমাদের এক্স। তাহলে আমরা এই ধারাটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি, খেয়াল করো, 1 প্লাস এন এক্স, তাহলে -2 ডট এক্স, এক্স মানে হচ্ছে এইচ বাই আর, প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান -2 ইন্টু, তারপর কত আছে এন মাইনাস ওয়ান, -2 ইন্টু হচ্ছে -2 মাইনাস ওয়ান ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মানে এইচ বাই আর তার স্কোয়ার প্লাস -2 -2 মাইনাস ওয়ান -2 মাইনাস 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 এইচ বাই আর তারপর হচ্ছে কিউব প্লাস ডট ডট ডট। পুরাটাকে ব্র্যাকেট দাও, দিয়ে এখানে একটা জি দাও। এদিকে খেয়াল করে ভাই, পুরা ওটা রাখো, এগুলো পরে দেখো। পুরাটাকে ব্র্যাকেট দাও, দিয়ে এখানে একটা জি দাও। আমরা দ্বিপদী ধারাটা এখানে অ্যাপ্লাই করছি। জুলফিকার বুঝছি ভাই? 1 প্লাস এন এক্স এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কোয়ার এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল 3 এইচ কিউব। ধারাটা একটু ভাঙাও। তাহলে আমরা এটা জি প্রাইমটাকে ভাঙাইছি।
তো আমরা এই থিওরিটা শুরুতে ভাই আমরা এখানে একটা এইজ দেখেছিলাম যেটা একটা পাহাড়ের উচ্চতা হইতে পারে। বলতো আমাদের পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, সেইখানে পৃথিবীতে যে সর্বোচ্চ পাহাড় আছে এভারেস্ট, কয় কিলোমিটার? 8.9 বা 4 সামথিং কিলোমিটার আর কি। তাহলে তুমি খেয়াল করো তো, পৃথিবীর ব্যাসার্ধ, এদিকে খেয়াল করো, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার, তার তুলনায় 8 কিলোমিটার সবচেয়ে উঁচুটাই ধরলাম আমরা, অনেক নগণ্য। তাহলে এই যেহেতু আর এর তুলনা অনেক ক্ষুদ্র, তাহলে বলো তো এই জায়গাটা একটু খেয়াল করো, এইচ স্কোয়ার বা আর স্কোয়ার তুমি আর স্কোয়ার দ্বারা ভাগ করছো, তার মানে এটা অলমোস্ট জিরো হয়ে যাবে। তাহলে উচ্চ ঘাত যতগুলো আছে সবগুলা কি হবে? জিরো। তাহলে আমরা লেখা হচ্ছে যেহেতু যেহেতু এইচ মাছ মাছ লেস দেন আর, ঠিক আছে, অর্থাৎ এইচ অনেক অনেক ক্ষুদ্র, তাই উচ্চ ঘাত সমূহ পরিহার করে তাহলে যেহেতু এইচ মাস মাস লেস দেন আর, তাই উচ্চ ঘাত সমূহ পরিহার করে। তাহলে আমরা উচ্চ ঘাতগুলা যদি বাদ দিয়ে দিই, তাহলে জি প্রাইম, মানে দেখো আমরা এই সবগুলা ঘাতে পাওয়ার হাই আছে তাই না, উচ্চ আছে, তাহলে এই সবগুলা বাদ চলে যাবে, তাহলে থাকবে শুধু এতটুকু। তাহলে এতটুকু যদি থাকে ভাই দেখো তো এই প্লাস আর মাইনাস মিলা কত হয়ে যাবে? মাইনাস। তাহলে এখানে থাকতেছে হচ্ছে 1 মাইনাস 2h/r ইন্টু হচ্ছে জি। তাহলে আমাদের এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ বের করার আরেকটা ফর্মুলা হচ্ছে এটা, জি প্রাইম ইকুয়াল হচ্ছে 1 মাইনাস 2h/r ইন্টু হচ্ছে জি। এখন ভাইয়া সাজেশন থাকবে, পরীক্ষায় যদি ম্যাথ আসে এই সূত্রটা দিয়ে করবা না, না, কারণ এটা দিয়ে করলে তোমার ম্যাথে অ্যান্সার ভুল আসবে। কি কারণে বলতো? এই যে তুমি কিন্তু অনেকগুলা ভ্যালু বাদ দিয়ে দিছো, এটা জাস্ট মুখস্থ রাখবা এমসিকিউতে মেলানোর জন্য, বুঝবে যে ভাইয়া তাহলে এই সূত্রটা বানাইছে কেন? কারণ আমরা একটু পরেই দেখবো মাটির নিচে যে অভিকর্ষজ ত্বরণ সেটা হচ্ছে 1 মাইনাস h/r ইন্টু জি। তাহলে এটার সাথে এটা সিমিলার করে মিলানোর জন্য আরেকটা সূত্র আমরা বানায় নিছি, বুঝবে? তো এটা আমরা ম্যাথে ইউজ করব না, ম্যাথে ইউজ করলে মান ভুল আসবে। কারণ কি, তুমি কিন্তু এখানে অনেক ভ্যালু বাদ দিয়ে দিছো, বুঝবে? ম্যাথে ওইটা ইউজ করবা। আর এইটা ইউজ করার জন্য ম্যাথ আসে, তারা বলে দেয় স্বল্প উচ্চতায় জি এর মান বের করো, তখন তুমি এই সূত্রটা বসাইলে যে মান আসবে একদম দশমিকের পরে, ওই সূত্রে মাদার ইকুয়েশন যেটা ছিল ওইখানেও বসাবার, দশমিকের পর সেম ভ্যালু আসবে, বুঝবে? একটু এদিক সেদিকে হবে না। কোশ্চেনে মাঝে মাঝে বলে দেয় স্বল্প উচ্চতা, কিন্তু আমাদের বইয়ে এই স্বল্প উচ্চতার লিমিট কত সেটা তো বলে নাই। যদি বলে দিত যে স্বল্প উচ্চতা বলতে আমরা একটুকে কাউন্ট করতেছি, তাহলে তুমি বুঝে যাইতে এই রেঞ্জ হইলে এটা ব্যবহার করবো, ওই রেঞ্জ হইলে ওইটা ব্যবহার করবো, কিন্তু যেহেতু বলে নাই মাদার ইকুয়েশনটাই ব্যবহার করবা। আর মাঝে মাঝে এমসিকিউতে তারা স্বল্প উচ্চতা বলে দেয়, বললে তোমাকে তখন অবশ্যই এটা ব্যবহার করবা, করলে দেখবা যে সহজে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে ভাই? আচ্ছা, এবার লেখ হচ্ছে আরেকটা, এটা লাস্ট থিওরি আর কি, 2 নাম্বার যেটা আমরা পড়তেছি। দেখো ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়, এটা ভিবিআই দিয়ে এমসিকিউ লিখে রাখো, আমাদের একাডেমিক এবং অ্যাডমিশন একটা শর্টকাট ভাইয়া প্রমাণ করতেছি আর কি। তো একাডেমিক এবং অ্যাডমিশন দুই জায়গায় এটা একদম কমন একটা কোশ্চেন। ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ, না উপরে জিরো হবে না, অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের 1/n গুণ হবে। তো একটা, ঠিক আছে, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মানে, এবার ভাইয়া তোমরা যারা সমান বলতেছো, যারা অর্ধেক বলতেছো, ভাইয়া সমান হওয়ার তো প্রশ্নই আসে না, কারণ কেউ উপরে উঠলে তো কমবে, তাই না? উপরে উঠলে তো কমবে, আর এটা জিরো হবে না। তো তোমাকে 1/n গুণ হবে, তোমাকে মনে করো বললো ভূপৃষ্ঠতে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান, ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের 1/n গুণ হবে। এখন আসো ভাইয়া আমরা যদি এখানে মানটা বসাই, সলিউশন বলতো প্রশ্ন মতে জি প্রাইম ইকুয়াল 1/ng, তাই না ভাই? এটাই তো বলছে যে ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের কয় গুণ হবে? 1/n গুণ হবে, তাহলে জি প্রাইম ইকুয়াল হচ্ছে 1/ng। এখন ভাইয়া জি প্রাইমের সূত্র তো তুমি মাত্র প্রমাণ করলা, জি প্রাইম মানে ছিল আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু জি সমান হচ্ছে 1/ng।
তাহলে দুই পাশে কাটাকাটি খেলো, জি জি কাটা। তাহলে এখানে থাকে আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1/n। তাহলে আমরা রুট করে দাও, আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ সমান হচ্ছে 1/√n। উভয় পাশকে আমরা আর আর গুণ করে দাও, √n আর সমান হচ্ছে আর প্লাস এইচ। তাহলে এইচ ইকুয়াল হচ্ছে √n আর মাইনাস হচ্ছে আর। তাহলে ফাইনালি এইচ ইকুয়াল হচ্ছে √n মাইনাস 1 ইন্টু আর। সরাসরি এমসিকিউতে এটাও থাকে মাঝে মাঝে, আর তোমাকে মান বললে এখন এখানে বসাই দিলে পেয়ে যাবে। বুঝছি ভাই? তাহলে আমরা এই এনটা বুঝছো না, এই যে 1/n, যেমন কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান, ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ মানে 1/4 হবে, তাই না? তাহলে বলতে 1/4 যদি হয় তাহলে এন এর মান কত? 4 না, 1/4 না, এন এর মান হচ্ছে 4। তাহলে 4 যদি বসাও ভাইয়া, দেখো এটা কিন্তু কমন এমসিকিউ, 4 যদি হয় 2 - 1 মানে আর, তার মানে সরাসরি এইচ ইকুয়াল কত আসে আর না? তার মানে তুমি পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় যদি চলে যাও, অভিকর্ষজ ত্বরণের মান হবে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মানের 1/4 মানে g/4। বুঝছো ভাইয়া? তাহলে এই সূত্রটা মুখস্থ রাখবা, সরাসরি এমসিকিউ করে ফেলতে পারবা। আসো আমরা 3 নাম্বার টপিকটাই যাই। তাহলে আমরা ভাইয়া ভূপৃষ্ঠে পড়লাম, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় পড়লাম, 3 নাম্বার হচ্ছে ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ। তাহলে 3 নাম্বার লেখা হচ্ছে ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ। 3 নাম্বার, ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ। ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ। এখন খেয়াল করো ভাইয়া, আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের পৃথিবী, তো এটা হচ্ছে আমাদের পৃথিবী আমরা মনে করলাম। তো তুমি গর্ত ঘুরে এরকম কোন একটা জায়গায় চলে আসছো, মনে করো তুমি গর্ত ঘুরে এরকম একটা জায়গায় চলে আসছো, তো ভূপৃষ্ঠ হতে তুমি হচ্ছে এইচ পরিমাণ নিচে নেমে গেছো। ঠিক আছে, ভূপৃষ্ঠ হতে তুমি এইচ পরিমাণ নিচে নেমে গেছো। ঠিক আছে, তুমি ভূপৃষ্ঠ হতে এইচ পরিমাণ নিচে নেমে গেছো। এখন এইচ পরিমাণ নিচে তুমি এই জায়গায় আসছো, এখন এইখানে অভিকর্ষজ ত্বরণটা কত আমরা বের করব। এখন খেয়াল করতে ভাইয়া, আমরা যদি এখানে একটা সার্কেল আঁকি, এখানে একটা যদি সার্কেল আঁকি, তার মানে তুমি এরকম একটা গোলকের পৃষ্ঠে অবস্থান করতেছো, তাই না ভাই? তাহলে তুমি এরকম একটা গোলকের পৃষ্ঠে অবস্থান করতেছো, তুমি এরকম একটা গোলকের পৃষ্ঠে অবস্থান করতেছো। তো এখানে যে সেন্টারটা, এটা হচ্ছে তার সেন্টার। এই পুরা ডিস্টেন্সটা আমরা ধরে নিলাম পৃথিবীর ব্যাসার্ধ আর। তাইলে ভাইয়া তুমি কোথায় আছো? আর মাইনাস এইচে, তাই না ভাইয়া? তুমি আছো হচ্ছে আর মাইনাস এইচে। তাহলে তুমি এখানে আছো হচ্ছে আর মাইনাস এইচ, এই পরিমাণ ডিস্টেন্সে আছো তুমি। তাহলে তুমি আছো হচ্ছে আর মাইনাস এইচ। তাহলে এখানে কিন্তু দুইটা কাহিনী আছে, আমরা একটু পরে এটা বুঝাবো। একটা হচ্ছে এইচ, এইচ হচ্ছে ভূপৃষ্ঠ হতে দূরত্ব, আর আর মাইনাস এইচ হচ্ছে কেন্দ্র হতে দূরত্ব। কারণ প্রশ্নে এই দুইটা শব্দ দেখবে পেঁচাবে, আমরা একটু পরে ভাই লিখে দিব। তাহলে এইচ হচ্ছে ভূপৃষ্ঠ হতে দূরত্ব, আর আর মাইনাস এইচ হচ্ছে কেন্দ্র হতে দূরত্ব। এখন আসো ভাইয়া, তোমাদের কাছে ভাই প্রশ্ন, এখন তোমরা খেয়াল করো, এতক্ষণ আমরা কিন্তু এই ইকুয়েশনটা নিয়ে কাজ করতেছিলাম, উপরের দুইটা কেসে, তাই না ভাই? জি ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার, কারণ উপরের দুইটা কেসে ভরের কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু এখানে কি হয়ে গেছে ভাই? ভর চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা এখন আর এই ইকুয়েশনটা ব্যবহার করতে পারবো না। তাহলে লেখা হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, ত্বরণ জি ইকুয়াল 4/3 পাই রো জি আর। দেখো ভাইয়া, এখন ওই ইকুয়েশন ব্যবহার না হয়ে এই ইকুয়েশনটা চলে আসছে, বুঝছি না ভাই? হ্যাঁ, তাহলে 4/3 পাই রো জি আর। তাহলে সুতরাং এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ, কর্ষজ ত্বরণ, এটাকে মনে করো আমরা জি প্রাইম দ্বারা প্রকাশ করলাম।
4/3 পাই রো জি বলতে আর এর জায়গায় কত বসবে এখন আর মাইনাস এইচ, তাহলে আর এর জায়গায় চলে আসবে আর মাইনাস এইচ, তাহলে এটা 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম। তাহলে দেখো আগের মতো 2 কে 1 দ্বারা ভাগ করে দাও, যেটা আমাদের টার্গেট হচ্ছে জি প্রাইমটা বের করা। তাহলে আমরা 2 কে 1 দ্বারা যদি ভাগ করি, 2 ভাগ হচ্ছে 1, তাহলে জি প্রাইম ডিভাইডেড বাই জি সমান হচ্ছে 4/3 পাই রো জি আর মাইনাস এইচ ডিভাইডেড বাই 4/3 পাই রো জি আর। তাহলে তুমি কাটাকাটি করলে 4/3 পাই রো জি কাটা, তাহলে জি প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে জি আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর, জি প্রাইম বাই জি, আরটাকে 2 দিকে পাঠায় দাও এইচ বাই আর, তাহলে সুতরাং জি প্রাইম ইকুয়াল হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর ইন্টু হচ্ছে জি। এখন আমরা একটু আগে একটা ইকুয়েশন প্রমাণ করছিলাম 1 মাইনাস 2h বাই আর ইন্টু হচ্ছে কত ভাইয়া জি। এখন এটা আমরা সবসময় ব্যবহার করতে না করছি, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি সবসময় ব্যবহার করা যাবে কিনা? যাবে, কারণ এখানে তো কোনো বিস্তৃতি করে কিছু বাদ দেওয়া নাই, এটা সরাসরি চলে আসছে, তো এটা সার্বজনীন, এটা তুমি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবা। তাহলে এখানে এইচ যেটা, এইচ হচ্ছে ভূপৃষ্ঠ হতে দূরত্ব, ভূপৃষ্ঠ হতে দূরত্ব দূরত্ব, আর আর মাইনাস এইচ সমান সমান ধরে নিলাম ডি, এটা হচ্ছে কেন্দ্র হতে দূরত্ব। তাহলে দুইটা এখানে আসবে এই লেখচিত্রটা আঁকার ক্ষেত্রে, একটা হচ্ছে এইচ সেটা হচ্ছে ভূপৃষ্ঠ হতে দূরত্ব, আরেকটা হচ্ছে আর মাইনাস এইচ সমান ডি, সেটা হচ্ছে কেন্দ্র হতে দূরত্ব। তা আমরা আগে লেখচিত্রটা আঁকি, তারপর এটা ফিজিক্যাল বাকি জিনিসগুলো পরে যাচ্ছি। লেখচিত্র আঁকি, ফার্স্টে যে লেখচিত্রটা আমরা আঁকবো ভাইয়া, জি প্রাইম সমান সমান, ভাই জিটাকে ভিতরে গুণ করে দাও, জি মাইনাস জি ভাগ আর ইন্টু হচ্ছে এইচ, দেখো তো বুঝছো কিনা, জিটা ভিতরে গুণ করে দিছি তাই না, দরকার হলে উপরে লিখে রাখতে পারো, জি প্রাইম ইকুয়াল হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি, ঠিক আছে। তারপরে যে লাইনটা আসলো, জিটাকে ভিতরে ভাইয়া গুণ করে দিছি, এটাকে একটু সাজাই আমরা, জি প্রাইম ইকুয়াল হচ্ছে মাইনাস জি ভাগ আর ডট হচ্ছে এইচ প্লাস হচ্ছে জি। ময়মনসিংহ বোর্ড ওই যে একটু আগে ভাই বলছে 2023-এ 4 মার্কের কোশ্চেনে ওই লেখচিত্রটা আর এটা আসছিল, এসে বলছে যে এই লেখচিত্রটা ব্যাখ্যা করো, বুঝছো ভাইয়া, যে কেন এই শেপ হয়েছে, তারা লেখচিত্রটা আইকা দিছে, আইকা বলছে কেন এটা এই শেপ হয়েছে, তাই না। দেখো ভাইয়া আমরা সেই ব্যাখ্যাটায় চলে যাচ্ছি, ওয়াই ইকুয়াল মাইনাস এম এক্স প্লাস কি দাঁড়াইলো ভাইয়া সি, এই যে ব্যাখ্যাটা আমরা পেয়ে গেলাম, ওয়াই ইকুয়াল মাইনাস এম এক্স প্লাস সি, বোঝা গেল ভাই, ওয়াই ইকুয়াল মাইনাস এম এক্স প্লাস সি, এই লেখচিত্রটা ফলো করতেছে, তাহলে ব্যাখ্যা হচ্ছে এটা 2 মার্কের জন্য, যেহেতু দুইটা লেখচিত্র 2 2 4, তাহলে এই ব্যাখ্যাটা হচ্ছে এটা। তাহলে ভাইয়া আমরা যদি এই লেখচিত্রটা ড্র করি ভাইয়া, এই লেখচিত্রটা যদি ড্র করি, তাহলে ভাইয়া ওয়াই অক্ষে যাবে জি প্রাইম, এক্স অক্ষে আসবে কে এইচ, এইটাই হচ্ছে বুঝার ব্যাপার। আমাদের বইয়ে কিন্তু এই লেখচিত্রটা আঁকে নাই, আমাদের বইয়ে যে লেখচিত্রটা আঁকছে তারা কেন্দ্রের সাপেক্ষে আঁকছে, আর মাইনাস এইচ এর সাপেক্ষে, কিন্তু বোর্ড এক্সামে দিছে ভূপৃষ্ঠের সাপেক্ষে, তাহলে ভূপৃষ্ঠের সাপেক্ষে মানে কি এইচ এর সাপেক্ষে আঁকছে, তাহলে এইচ এর সাপেক্ষে আঁকলে ভাইয়া ওয়াই ইকুয়াল, তোমরা জানো ভাইয়া ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এর লেখচিত্র হয় এটা, আর ওয়াই ইকুয়াল এম এক্স মাইনাস সি এর লেখচিত্র হয়, সেম জায়গা থেকেই তৈরি হবে, তাহলে উল্টায় যাবে, তার মানে লেখচিত্রটা হচ্ছে এরকম। তো এটাই আইকা দিছিল তারা সৃজনশীল, আমরা প্র্যাকটিস শিটটা দিলে দেখবা, তা আইকা তারা বলছে এটা এমন হয়েছে কেন ব্যাখ্যা করো, বুঝছি কারণ বইয়ে যেটা আছে ভাইয়া, বই তো আছে এরকম, বইয়ে আছে এটা, তো তারা দিছে এটা, তাহলে এখানে একটু লিখে রাখো, চিত্রটা একটু লিখে দিই, ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় গভীরতায় অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ ভাইয়া আমরা যে ডিস্টেন্সটা নিছি এটা একটু বক্স করে রাখো, তাহলে চোখে পড়বে যে এটা হচ্ছে আমরা ভূপৃষ্ঠ হতে আসছি,
ঠিক আছে, আমরা এখানে একটু বক্স করে রাখো। আমরা এই লেখচিত্রটা ভূপৃষ্ঠ হতে আঁকছি, বলতো সমানুপাতিক, এটা তো সত্য তাই না? তাহলে ভূপৃষ্ঠের উপর হচ্ছে রিলেশন ব্যস্তানুপাতিক আর ভিতর হচ্ছে কি সমানুপাতিক। আসো এখানে আরেকটা লেখচিত্র আসবে। দেখো আবার আবার জি প্রাইম ইকুয়াল হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর ইন্টু হচ্ছে জি, বা জি প্রাইম ইকুয়াল হচ্ছে আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু হচ্ছে জি। আসলে একটু খেয়াল করে বুঝে বুঝে আগে আরেকটা লেখচিত্র আঁকবো আমরা কেন্দ্রের সাপেক্ষে। তাহলে ভাই এই যে আমরা শুরুতেই ধরে নিচ্ছি আর মাইনাস এইচ মানে কত, ডি, তাহলে আর মাইনাস এইচ এর জায়গায় আমরা ডি বসায় দেব, ডি ডিভাইডেড বাই আর ইন্টু হচ্ছে জি। তাহলে জি প্রাইম সমান সমান হচ্ছে জি বাই আর ইন্টু হচ্ছে ডি। তাহলে এই অংশটা যেহেতু ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি জি প্রাইম সমানুপাতিক কত, ডি। তার মানে এটা হবে সরাসরি মূল বিন্দুগামী, তাই না? ওয়াই ইকুয়াল এম এক্স, বা তুমি যদি এমনিও মিল হয় যেদিকে ওয়াই ইকুয়াল এম এক্স, সরাসরি মূল বিন্দুগামী চলে আসবে এটা। তাহলে আমরা যদি এই লেখচিত্রটা আঁকো, তাহলে এই লেখচিত্রটা যদি আঁকি, ডি এটা হচ্ছে কেন্দ্র হতে দূরত্ব, তাহলে এটা হচ্ছে কেন্দ্র হতে দূরত্ব, আর এখানে জি প্রাইম, আমাদের বইয়ে এটা সুন্দর করে আঁকা আছে, এটাই আমরা আঁকলাম। তাহলে কেন্দ্র হতে দূরত্ব হলে মূল বিন্দুগামী লেখচিত্রটা হবে। তাহলে 2 2 4, এই যে একটু লিখে এটা আঁকলা, ব্যাখ্যা করলা, এটা এঁকে এটা ব্যাখ্যা করলা, শেষ। বুঝছো? এগুলা লেখচিত্রগুলা পরীক্ষায় সেই 2015-16 থেকে যখন সিকিউ চালু হয়েছে তখন থেকে এগুলো রেগুলার কোশ্চেন, এই দুইটা লেখচিত্র, এটা আর ওই যে আগে একটা আঁকছি। এখন আসো দেখো পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে মানে এটারই একটা পার্ট। এখন ভাইয়া একটু ভাইরে বুঝে বলবা, তুমি পৃথিবীর কেন্দ্রে আসো, তাহলে এইচ এর মান কত? আর ভাই মুছে ফেলছে, এই যে না লেখা আছে, এইচ মাপ হয় কোথায় থেকে? ভূপৃষ্ঠ হতে। তাহলে তুমি যদি পৃথিবীর কেন্দ্রে চলে যাও, তাহলে এইচ এর মান কার সমান হবে? আর এর সমান। তাহলে আমরা যদি এখানে এইচ ইকুয়াল আর হলে, ভাই আমরা এই যে 9-10 থেকে যে মুখস্থ করতাম যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ জি এর মান 0, ওইটাই আমরা এই যে এই জায়গায় এসে ম্যাথমেটিক্যাল প্রমাণটা পাচ্ছি, আর বাই আর ইন্টু হচ্ছে জি। তাহলে আর বাই আর 1, 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, তাহলে পৃথিবীর কেন্দ্রে হচ্ছে জি এর মান হচ্ছে 0, ওটারই ম্যাথমেটিক্যাল প্রমাণটা পাইলাম। এই কারণে দেখো তো এই লেখচিত্রটা এইদিকে ভাই কোথায় থেকে শুরু হয়েছে? মূল বিন্দু থেকে। বুঝছি ভাই, এই লেখচিত্রটা শুরু হয়েছে মূল বিন্দু থেকে। আসো আমরা লাস্ট আরেকটা লেখচিত্র আঁকি। দেখো উচ্চতার সাথে সাথে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, উচ্চতার সাথে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। তাহলে এখানে ভাইয়া নিলাম হচ্ছে স্মল আর, এখানে নিলাম হচ্ছে জি। না না 4 না, একই, মানে ওই 3-এর ভিতরে। এখানে ভাইয়া সব একটু খেয়াল করো, এখানে একটা ডট ডট টানো, টেনে ভাইয়া এখানে লিখলাম আর ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল আর, আর এই জায়গায় দেখা হচ্ছে স্মল আর ইকুয়াল 0। এই স্মল আরটা ভাইয়া বলি, স্মল আর কি? কেন্দ্র হতে দূরত্ব, যে এখানে লিখে দিচ্ছি কেন্দ্র হতে দূরত্ব, এই স্মল আরটা হচ্ছে কেন্দ্র হতে দূরত্ব। তাহলে ভাই তুমি খেয়াল করো, আর ইকুয়াল 0, তার মানে এটা বুঝতেই পারতেছে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রকে বোঝাচ্ছে। আর ইকুয়াল ক্যাপিটাল আর, এটা হচ্ছে পৃষ্ঠকে বোঝাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পৃষ্ঠকে বোঝাচ্ছে। তাহলে তুমি একটু খেয়াল করো তো, তুমি মাত্র লেখচিত্র আঁকছো,
এই যে এখানে খেয়াল করো, দূরত্ব বাড়ার সাথে সাথে পৃথিবীর ভিতরে দূরত্ব বাড়ার সাথে সাথে জি এর মান সমানুপাতিক ভাবে বাড়ে। তাহলে জি এর মান এরকম সমানুপাতিক ভাবে বাড়তে থাকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত। জি এর মান সমানুপাতিক ভাবে বাড়তে থাকবে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত। আচ্ছা, এখন তুমি পৃথিবীর পৃষ্ঠে চলে আসছো। এবার পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন উপরে উঠবা তখন গ্রাফটা ছিল ডি স্কয়ার বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে সেটা এবার এখান থেকে ব্যস্তানুপাতিক ভাবে কমবে। এই হচ্ছে লেখচিত্রটা। তার মানে তুমি বুঝতে পারতেছো ভাইয়া, পৃথিবীর পৃষ্ঠে জি এর মানটা হচ্ছে সর্বোচ্চ, বা তুমি উপরে যাও নিচে যাও দুই ক্ষেত্রে জি এর মান কি হবে, কমবে। ভিতরে হচ্ছে বাড়া বা কমাটা হচ্ছে সমানুপাতিক ভাবে হয়, আর বাইরে হচ্ছে এটা কিভাবে হয়, ব্যস্তানুপাতিক ভাবে হয়, সরি বর্গের ব্যস্তানুপাতিক। কোনটা? বাইরে না, বাইরে শূন্য হয়, এটা শূন্য হবে না, মানে শূন্য হবে অসীমে। ওই যে ঠিক আছে, এটা হবে অসীমে, ওই জন্য এখানে ফাঁকা রেখা দেওয়া হয়। হ্যাঁ, কেন এই লেখচিত্রটা? আচ্ছা লেখো 4 নাম্বারটা আমাদের। এদিকে খেয়াল করে, জি এর যে ভেরিয়েশন আছে, আমরা 3টা ভেরিয়েশন পড়লাম। এবার লেখা হচ্ছে 4 নাম্বারটা। চার নাম্বারটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির জন্য এদিকে 4 নাম্বার লেখা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির জন্য। তো তোমরা জানো পৃথিবীর 2 রকমের গতি আছে, একটা হচ্ছে আহ্নিক গতি বলে, আর একটা হচ্ছে বার্ষিক গতি বলে। সূর্যের চারদিকে যে গতি দিয়ে ঘুরে সেটা হচ্ছে বার্ষিক গতি, তাই না? আর নিজ এক্সিসে যেটা দিয়ে ঘুরে সেটা হচ্ছে আহ্নিক গতি। সোজাসুজি আহ্নিক গতি না বলে আমরা এটা বলতে পারি, আহ্নিক গতি না বলে আমরা এটা বলতে পারি ঘূর্ণনের জন্য। ঠিক আছে ভাইয়া, পৃথিবীর ঘূর্ণনের জন্য আহ্নিক গতি না বলে, কারণ পৃথিবী যে ঘুরতেছে ভাইয়া, এই ঘূর্ণন দিয়ে সে নিজ এক্সিসে খালি ঘুরবে। বুঝছো ভাইয়া? এই ঘূর্ণনের জন্য আমাদের অভিকর্ষজ ত্বরণের যে ভেরিয়েশনটা, আমরা এখন ওইটা আলোচনা করব। তো আমরা ধরে নিলাম এই হচ্ছে পৃথিবী। হালকা একটু বড় করে আঁকো, হ্যাঁ, কারণ ভিতরে কিছু আঁকা লাগবে। এই হচ্ছে আমরা মনে করলাম আমাদের পৃথিবীটা। তো দেখো, আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমরা আমাদের সুবিধা মতো, আমরা যেহেতু একটু চালাক, তাই না, আমরা যেহেতু একটু চালাক, আমরা আমাদের সুবিধা মতো কখনো পৃথিবীর গোল চিন্তা করতেছি, মানে নিজের সুবিধা যেটা বলে, কখনো পৃথিবীকে চ্যাপ্টা চিন্তা করতেছি। ঠিক আছে, এটাই সায়েন্স, যে নিজের সুবিধা মতো তুমি এখানে চিন্তা করতে পারো। হ্যাঁ, স্বার্থপর একটু, নিজের যেটা সুবিধা ওইটা। যেমন কেপলার পড়ছো, কেপলারের ভিতরে তুমি একবার বলছো উপবৃত্তাকার, আবার নিউটন দিয়ে যখন প্রমাণ করছো তখন ধরে নিছো কি বৃত্তাকার। একটু আগে 1 নম্বরে পড়ছো কি পৃথিবী উপবৃত্ত, আবার এখানে এসে কি ধরে ফেলছি, গোলক। আচ্ছা, যাই হোক, তা আমরা একটু খেয়াল করি ভাইয়া, রেখাগুলো ইম্পর্টেন্ট, একটু লেখো। এই রেখাটাকে আমরা বলি হচ্ছে বিষুবীয় রেখা, রেখা, আর আরেকটা হচ্ছে মেরু। ঠিক আছে, এখন কোন একটা বস্তু আমরা মনে করলাম এটা হচ্ছে মেরু, আমরা লিখে রাখলাম। এইখানে কোন একটা বস্তু আছে, হ্যাঁ, আমরা এইখানে কোন একটা বস্তু আছে। তো দেখো, পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে সে একটা অ্যাঙ্গেলে আছে। তাহলে বিষুবীয় রেখার সাথে বা বিষুবীয় অঞ্চলের সাথে কোন একটা বস্তু
যেই কোণে অবস্থান করে তাকে বলে অক্ষাংশ। বুঝছো ভাই কি বলছি? বিষুবীয় রেখা বা বিষুবীয় অঞ্চলের সাথে কোন একটা বস্তু যেই কোণে অবস্থান করে তাকে বলে অক্ষাংশ। তা আমরা ধরে নিলাম এই বস্তুটা হচ্ছে ল্যামডা অক্ষাংশে অবস্থিত। আমরা ধরে নিলাম এই বস্তুটা ল্যামডা অক্ষাংশে অবস্থিত। আমরা ধরে নিচ্ছি এই বস্তুটা ল্যামডা অক্ষাংশে অবস্থিত এবং আমরা এইটাও ধরে নিচ্ছি পৃথিবী ঘুরতেছে না। বুঝতে পারি কি বলছি? আমরা ঘূর্ণনের জন্য পড়বো, তাহলে ঘূর্ণনের জন্য কি চেঞ্জ হচ্ছে এটা যদি বাইর করতে চাও তোমাকে তো আগে জানতে হবে ঘূর্ণন না থাকলে এখানে কি হচ্ছে। তাহলে আমরা ধরে নিলাম এখানে কোনো পৃথিবীর ঘূর্ণন নাই। তাহলে ভাইয়া খেয়াল করো, এটা আইকো না, এটা জাস্ট ভাইয়া রাফে বুঝাচ্ছি। আমরা ধরে নিলাম কোনো ঘূর্ণন নেই। তাহলে এই অবস্থায় আমাদের বস্তুটা এখানে আছে আর এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এখন বলো তো ভাইয়া, ওজনের সংজ্ঞাটা তোমরা পড়ছো, কোন একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যেই বলে আকর্ষণ করে তাকে কি বলে? ওজন। তাহলে ভাইয়া এটা পৃথিবীর কেন্দ্র, বস্তুটা এখানে আছে, তাহলে এই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে একটা বলে আকর্ষণ করতেছে। তাহলে আমি ধরে নিলাম 100 নিউটন বলে আকর্ষণ করতেছে। তাহলে এই বস্তুটার ওজন কত হয়? 100। তাহলে এই বস্তুটার ওজন হচ্ছে 100 নিউটন। এটা এখানে থাকুক। আসো আমরা এবার এখানে আসি। এবার ধরে নিলাম এই বস্তুটা ঘুরতেছে। ভাই ভাই একটু প্লিজ একটু খেয়াল করো। আমরা ধরে নিলাম এই বস্তুটা এখন ঘুরতেছে। তুমি এখানে একটু খেয়াল করো তো, এদিকে এদিকে বস্তুটা মনে করো এইখানে আছে। এইখানে যে বস্তুটা আছে এই গোলকটা যদি ঘুরে, তুমি একটু খেয়াল করো, এই বস্তুটা এইরকম একটা সার্কুলার ওয়েতে ঘুরবে। আবার যে বস্তুটা আরেকটু নিচে আছে সে আরেকটু বড় সার্কেল নিয়ে ঘুরবে না ভাই? অর্থাৎ ভাই এটা বুঝাইতে চাচ্ছে, একটু খেয়াল করো ভাই প্লিজ। এইখানে যে বস্তুটা আছে সে এইরকম একটা সার্কুলার অরবিট বা সার্কুলার পথে ঘুরবে। আবার যে এখানে আছে ভাইয়া, যে যে হচ্ছে একদম মাঝ বরাবর আছে, খেয়াল করো, সে কিন্তু এরকম একটা সার্কুলার ওয়েতে ঘুরবে। তার মানে ভাইয়া খেয়াল করো তো, আমরা যে কেন্দ্রমুখী বলের ইকুয়েশন জানি এম ভি স্কোয়ার বাই আর, এই আরটাকে আমরা বলি বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তার মানে এই পয়েন্টে যে অবস্থান করতেছে তার জন্য বৃত্তাকার পথের ব্যাসার্ধ, আর এই পয়েন্টে যে অবস্থান করতেছে তার জন্য বৃত্তাকার পথের ব্যাসার্ধ কি হবে না? সেম হবে না। তা আমরা ধরে নিলাম এই পয়েন্টে যে আছে তার জন্য বৃত্তাকার পথের ব্যাসার্ধটা আমরা ধরে নিলাম স্মল আর, আর এই দিকে পৃথিবীর যে ব্যাসার্ধ সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ক্যাপিটাল আর। আর পৃথিবী তাকে কেন্দ্রের দিকে যেই বলে টানতেছে সেটা আমরা ধরে নিলাম হচ্ছে এফ জি। ছবিটা একটু আঁকো, কারণ কি দুইটাই তো পৃথিবীর ব্যাসার্ধ। তা আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের ও বিন্দু, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, আর এখানে সাইডে তোমরা বি বিন্দুটা একটু নিচে লেখো, হ্যাঁ কাজ আছে, উপরে উপরে লেখো না, বি বিন্দুটা ভাই এখানে লিখলাম। এখন সবাই দেখতে পাচ্ছি যে আমাদের যে বস্তুটা আছে সে এই সার্কুলার পথটাকে ঘিরে ঘুরবে। ঠিক আছে, এই সার্কুলার পথটাকে ঘিরে সে হচ্ছে ঘুরবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এখানে যে ছোট্ট একটা আর আছে এটা আমরা বের করব পরে। তার আগে তুমি ভাইরা বলো তো, এই বস্তুটা যেহেতু এখানে একটা সার্কুলার পথে ঘুরতেছে, আর আমরা জানি একটা সার্কুলার পথে ঘুরতে হইলে অবশ্যই সেখানে একটা কি বল থাকে? কেন্দ্রমুখী বল, আর প্রতিক্রিয়া স্বরূপ থাকে কেন্দ্র বিমুখী বল। তাহলে আমরা এই দিক বরাবর দেখায় দিচ্ছি তার উপরে একটা কেন্দ্র বিমুখী বল কাজ করতেছে, সেটা হচ্ছে এফ সি সমান সমান হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর। এই কেন্দ্রমুখী বলটা তার উপরে কাজ করতেছে। হ্যাঁ আচ্ছা, তো আমরা এই রেখাটাকে আমরা একটু বাড়ায় দিলাম, বাড়ায় এটা যেহেতু ল্যামডা ভাই, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে ল্যামডা, আর এইটা ল্যামডা হলে ভিতরেরটাও কত হবে? ল্যামডা। ভিতরেরটাও ল্যামডা দেখায় রাখো, ভিতরেরটাও ল্যামডা দেখায় রাখলাম। এবার ভাই একটু খেয়াল করতো, এফ সি এর এই দিক বরাবর একটা উপাংশ তৈরি হয়ে যাবে, কত? এফ সি কস ল্যামডা। এবার তোমরা একটু খেয়াল করো, আমাদের মেইন দরকারি হচ্ছে এই এফ সি কস ল্যামডাটা, আমাদের মেইনলি দরকারি হচ্ছে এই এফ সি কস ল্যামডাটা। ভাইয়া তোমাদের বোঝার সুবিধার্থে ভাইয়া ধরে নিলাম আমাদের এই দিকে যে বলটা তৈরি হয়েছে এফ সি কস ল্যামডা, ভাই ধরে নিলাম এটার মান 20 নিউটন, ধরে নিলাম এটার মান 20 নিউটন। তাহলে এটা হচ্ছে ঘূর্ণন আছে, হ্যাঁ এটা হচ্ছে ঘূর্ণন আছে। একটু ভাইয়া খেয়াল করতো, যখন ঘূর্ণন ছিল না তোমাকে পৃথিবী 100 নিউটন বলে টানতেছিল, তাই না ভাই? তো ভাইয়া সেটা এখানে দেখাই দিলাম, পৃথিবী তোমাকে 100 নিউটন বলে টানতেছে।
পৃথিবীর ঘূর্ণন সৃষ্টি হওয়ার সাথে সাথে কেন্দ্রের বাইরের দিকে কয় নিউটন বল তৈরি হয়ে গেছে? তাহলে তোমার উপর লব্ধি বল কত কাজ করবে? লব্ধি ওজন 100 বিয়োগ কত 20 80 নিউটন। তাহলে ভাইয়া তোমার ওজন কি চেঞ্জ হয়ে গেল না ভাই? এখন ভাই আমরা জানি ওজন মানিতে mg, তাহলে ভর তো চেঞ্জ হবে না, তার মানে চেঞ্জ হয়েছে কে? জি। বুঝতে পারছো ভাইয়া? তারপরে পৃথিবীর ঘূর্ণনের কারণে আমাদের বডির উপরে আরো একটা বল তৈরি হয়ে গেছে, সেটা কত ভাইয়া? FC cos ল্যামডা। এটা তৈরি হওয়ার সাথে সাথে সে কি করছে, আমার যে আগের যে অ্যাকচুয়াল যে ওজনটা সেটাকে কিছুটা কমায় ফেলছে। তাহলে ওজন কমা মানে আমরা তো জানি ওজন মানে হচ্ছে m ইন্টু জি প্রাইম, যেহেতু m চেঞ্জ হয় না তার মানে অবশ্যই চেঞ্জ হয়ে গেছে কে? জি। তাহলে এইটাই হচ্ছে ভেরিয়েশনটা, হচ্ছে ঘূর্ণনের কারণে কিভাবে চেঞ্জ হয়। বুঝছো ভাই? তো ভাই একটু গুছায় কয়েকটা লাইন বলি, তোমরা একটু লেখো। আচ্ছা লেখো। লেখো পৃথিবী, লেখো ভাই একটু। পৃথিবী উত্তর ও দক্ষিণ মেরু বিন্দুগামী, পৃথিবী উত্তর ও দক্ষিণ মেরু বিন্দুগামী, পৃথিবী উত্তর ও দক্ষিণ মেরুবিন্দুগামী অক্ষের চারদিকে সমকৌণিক বেগে ঘুরছে। পৃথিবী উত্তর ও দক্ষিণ মেরুবিন্দুগামী অক্ষের চারদিকে সমকৌণিক বেগে ঘুরছে। পৃথিবী উত্তর ও দক্ষিণ মেরুবিন্দুগামী অক্ষের চারদিকে সমকৌণিক বেগে ঘুরছে। দাঁড়ি দিয়ে দাও। এই গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে। এই গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে। গতি বলে। পৃথিবীর আহ্নিক গতির জন্য পৃথিবীর আহ্নিক গতির জন্য পৃথিবীর আহ্নিক গতির জন্য পৃথিবীর আহ্নিক গতির জন্য ভূপৃষ্ঠের সকল বস্তু একই কৌণিক বেগ প্রাপ্ত হয়। পৃথিবীর আহ্নিক গতির জন্য ভূপৃষ্ঠের সকল বস্তু একই কৌণিক বেগ প্রাপ্ত হয়। একই কৌণিক বেগ প্রাপ্ত হয়। এতে প্রাপ্ত হয়ে দাঁড়ি দাও, দাঁড়ি দিয়ে লেখো। এতে প্রতিটি বস্তু একটি কেন্দ্রবিমুখী বল লাভ করে। কেন্দ্রবিমুখী বল লাভ করে, তাই বস্তুর ওজন হ্রাস পায়। অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটে। অর্থাৎ এটা হচ্ছে ব্যাখ্যা, যে পরীক্ষায় আসে যে আহ্নিক গতির কারণে কিভাবে পরিবর্তন হয়, জাস্ট একটু সুন্দর করে লিখে দিবে। অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটে। এবার আসো আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে যাই। আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে যদি আসি, লেখো ভাইয়া। বি বিন্দুতে বা ল্যামডা অক্ষাংশে অবস্থিত বস্তুর আপাত ওজন
বলতে এখানে আপাত ওজনটা কেন বলছি বুঝছি না, কারণ এটা তো অ্যাকচুয়াল ওজন না, ঠিক আছে। আপাত ওজন এটাকে আমাদের বইয়ে ডাব্লিউ ল্যামডা দ্বারা প্রকাশ করছে। একটু আগে ভাইয়া দেখেছিলাম, ভাইয়া খেয়াল করো, এই দিকে ছিল 100 আর এই দিকে ছিল 20। তা আপাত ওজন কি করছে, 100 থেকে 20 মাইনাস দিচ্ছে, তাহলে এই চিত্র অনুসারে এফ জি মাইনাস এফ সি ল্যামডা, তাহলে লেখা হচ্ছে এফ জি মাইনাস এফ সি কস ল্যামডা। এবার ভাইরা একটু হেল্প করো, বলতে এখানে যে 100 দেখতে পাচ্ছ, এই 100টা কোন ওজন, প্রকৃত ওজন। তাহলে এখানে এফ জি যেটা সেটাও প্রকৃত, তাহলে আমরা এটাকে লিখতে পারি এম জি ল্যামডা সমান সমান এম জি, কারণ আমাদের অ্যাকচুয়াল ওজন তো কত, এম জি, বুঝছো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমরা স্থির যদি থাকে স্বাভাবিক যে ওজনটা সেটা হচ্ছে এমজি, বুঝছো? মানে পৃথিবী যদি স্থির থাকে এমজি তোমার ওজন আর অভিকর্ষজ ত্বরণ। এফ সি এর মান বসো ভাইয়া, এম ভি স্কোয়ার বাই আর ইন্টু হচ্ছে কস ল্যামডা, এম গুলা সব কাটা, তাহলে জি ল্যামডা সমান সমান হচ্ছে জি মাইনাস, ভাই ভি ইকুয়াল আর ওমেগা আমরা জানি তাই না ভাই, তাহলে ভি স্কোয়ার আছে, তাহলে আসবে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই আর কস ল্যামডা। আচ্ছা, তাহলে একটা একটা আর কাটা, তাহলে জি ল্যামডা সমান সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। এই পর্যন্ত আমরা আসলাম। এখন ভাইয়া ওই যে একটু আগে ভাইয়া পড়ানোর সময় বলছিলাম, যেটা ভাইয়া বুঝাইছিলাম, বলতো এই স্মল আরটা পৃথিবীর সকল স্থানের জন্য সেম কিনা, না, এটা কিন্তু পৃথিবীর এক একটা স্থানে এক এক রকম, তাই না ভাই? কারণ ভাইয়া বলো তো, যে একদম এখানে আছে দেখো তার জন্য কক্ষপথটা ছোট হয়ে যাচ্ছে, আবার যে এখানে আছে তার জন্য কক্ষপথটা বড় হয়ে যাচ্ছে, তা আমাদের টার্গেট হচ্ছে আমরা আটটা বের করবো, আটটা বের করবো এই যে এই ত্রিভুজটা থেকে। তাহলে এখানে ছোট্ট করে সাইডে একটু টান দিয়ে এই ত্রিভুজটা থেকে আমরা আটটা বের করে নিই, তাহলে ত্রিভুজটা হচ্ছে ও এ বি, তাহলে ত্রিভুজ ও এ বি এ কস ল্যামডা, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই হচ্ছে অতিভুজ, তাহলে কস ল্যামডা, এ বি মানে হচ্ছে আমাদের স্মল আর, ও বি মানে হচ্ছে ক্যাপিটাল আর, স্মল আর সমান সমান ক্যাপিটাল আর কস ল্যামডা। তাহলে আমরা এই জায়গায় যদি মানটা বসায় দাও স্মল আর এর জায়গায় ভাইয়া, তাহলে আমরা যদি স্মল আর এর জায়গায় মানটা বসায় দিই, বা জি ল্যামডা সমান সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার, আর এর জায়গায় মান বসাও আর কস ল্যামডা, বলতে আগে থেকেও একটা কস ল্যামডা ছিল, তাহলে কস ল্যামডা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ফাইনালি, সুতরাং জি ল্যামডা সমান সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তাহলে আমাদের আরো একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন হচ্ছে এটা, ল্যামডা অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ বের করার ফর্মুলা, ল্যামডা অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ, ল্যামডা অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ জি ল্যামডা ইকুয়াল হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এখানে যে ওমেগা, ওমেগা মানে হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ, পৃথিবীর কৌণিক বেগ, বেগ এটা দেয়া থাকবে না, বের করে নিব আমরা 2 পাই বাই ক্যাপিটাল টি। বলতো এখানে টি এর মানটা 365 হবে না 24 হবে, 24, কারণ তুমি আহ্নিক গতি পড়তেছো তাই না, নিজ অ্যাক্সিসে, তার মানে এখানে পৃথিবীর যে আবর্তন কালটা এটা হবে 24 ঘন্টা, তাহলে এটা হবে আমাদের 24 ঘন্টা, যেহেতু আমরা আহ্নিক গতি নিয়ে কাজ করতেছি। তাহলে দেখো তো ভাইয়া সব মান জানি, জি এর মান তো মুখস্থ, আদর্শ যে মানটা 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে দেখো ওমেগার মান পাইলা, এখানে মান বসাবা, বসায় তুমি ল্যামডা অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণটা কত ওটা বের করে নিয়ে আসতে পারবা।
818 এগুলা ধরলেই হবে। আচ্ছা, বিষুবীয় রেখার আরেকটা নাম আছে, লিখে রাখো, নিরক্ষীয় রেখা। বিষুবীয় রেখার আরেকটা নাম লেখে নিরক্ষীয় রেখা, এটা একটু লিখে রাখো। বিষুবীয় রেখার আরেকটা নাম লেখা হচ্ছে নিরক্ষীয় রেখা। এদিকে এদিকে কথা না। এখন আসলে এই থিওরিটা থেকে কিছু প্রশ্ন আসে, আমরা এগুলা একটু দেখি। ওই অঞ্চলে প্রকৃত ওজন মানে ঘূর্ণন না থাকলে, এখন তো পৃথিবী, ঠিক আছে, পৃথিবী তো ঘুরতেছে, তার মানে ওই মুহূর্তে ওইটাই প্রকৃত। এখন খেয়াল করো, কারণ তুমি তো আর পৃথিবীতে থামায় ফেলতে পারবে না, তাই না? তাহলে আসো এদিকে, যদি ঘূর্ণন না থাকে, আসো আমরা এবার কিছু স্পেশাল কন্ডিশন দেখি, বা বিশেষ শর্ত দিয়ে আমরা লিখি। বিশেষ শর্ত, আমরা এখান থেকে কিছু শর্ত নিয়ে আসি। 1 নাম্বার, মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে 1 নাম্বার ভাইয়া, মেরু অঞ্চলে। তাহলে ভাইয়া কেউ যদি এইখানে চলে আসে ভাইয়া, তাহলে ল্যামডাটা কাউন্ট করা হয় ভাইয়া বিষুবীয় রেখার সাথে, ল্যামডাটা কাউন্ট করা হয় বিষুবীয় রেখার সাথে। তাহলে তুমি মেরুতে যদি চলে আসো ল্যামডা 90 ডিগ্রি, তাহলে আমরা যদি এখানে আসি, জি ল্যামডা ইকুয়াল হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু কজ স্কোয়ার ল্যামডা, ল্যামডার জায়গায় বসাও 90 ডিগ্রি, তাহলে কজ 90 হচ্ছে 0। তাহলে এই জি এখন কি 9.8 বসাবা? না, এটা তো আমরা আদর্শ কেসে 9.8 বসায় দিব। এখন তুমি বসাবা মেরু অঞ্চলে যে জি এর মানটা আছে ওই মানটা বসাবা আর কি। এখন ভাইয়ের কথা শোনো, ভাইয়া যেটার জন্য এটা পড়াইতে যাচ্ছি, বলতো নর্মালি আমরা জি কাউন্ট করি, মেরু অঞ্চলে কত আসছে? জি। তাহলে কি বুঝলা? মেরু অঞ্চলে ঘূর্ণনের কোনো প্রভাব নাই। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, মেরু অঞ্চলে ঘূর্ণনের কোনো কি নাই, প্রভাব নাই। তাহলে লেখো অর্থাৎ মেরু অঞ্চলে এটা তুমি মুখস্থ জানো, তাই অন্য অঞ্চলে গুলা তো তুমি জানো না, বুঝছি সোজা হিসাব। মেরু অঞ্চল বিষুবীয় অঞ্চল এই দুইটা তো জানো, তুমি পৃথিবীতে হাজারো অঞ্চল আছে, তুমি তো সব অঞ্চলে জি এর মান মুখস্থ জানো না। এখন যখন তোমার মেরু বিষুবীয় বলেই দিবে, এই দুইটা তো তোমার ফিক্স, এই দুইটা তখন তুমি ওই দুইটাই ব্যবহার করে দিলা। মেরু অঞ্চলে ঘূর্ণনের কোনো প্রভাব নেই, মেরু অঞ্চলে ঘূর্ণনের কোনো প্রভাব নেই, অর্থাৎ জি এর মানটা চেঞ্জ হবে মেরু অঞ্চল ছাড়া সকল অঞ্চলে, বুঝছো ভাই? মেরু অঞ্চলে ঘূর্ণনের কোনো প্রভাব নেই। আসো 2 নাম্বার, বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে। আচ্ছা খেয়াল করি ভাইয়া, বিষুবীয় অঞ্চলে তার মানে তুমি এখন এইখানে অবস্থান করতেছো ভাই, তাহলে এইখানে যদি অবস্থান করো কত কোণে? 0 ডিগ্রি। তাহলে ব্র্যাকেটে লিখে রাখো ল্যামডা 0 ডিগ্রি, ল্যামডা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে যদি আসি, জি ল্যামডা ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার 0 ডিগ্রি। ভাই একটু খেয়াল করো তো, তুমি কজ স্কোয়ার 0 ডিগ্রি বসাই দিছো, বলতো কজ স্কোয়ার, কজ স্কোয়ারের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1, কজ স্কোয়ারের সর্বনিম্ন ভ্যালু কত? 1, কজ স্কোয়ার আছে তো মানে 0। তাহলে তুমি খেয়াল করো তো ভাইয়া, তুমি যখন কজ স্কোয়ার রাশিটা নিচ্ছ ভাইয়া, কজ স্কোয়ার 0, তাহলে এটার মান কত আসতেছে? তার মানে কজ স্কোয়ারের সর্বোচ্চ মানটা চলে আসছে। তাহলে ভাইয়া জি থেকে এই রাশির সর্বোচ্চ মানটা বিয়োগ হচ্ছে, তার মানে জি এর মানটা কি হবে? সর্বনিম্ন। ওই যে আমরা যে জি এর মান কি জানো বিষুবীয় অঞ্চলে যে সর্বনিম্ন, ওইটা তো আন্দাজে বলে ফেলছিলাম আইডিয়া করে, কিন্তু এখানে ম্যাথমেটিক্যালি তুমি দেখতে পাচ্ছ এখন যে এইটা যেহেতু এই রাশিটা যেহেতু এখন ম্যাক্সিমাম হয়ে গেছে, তার মানে জি থেকে এটা ম্যাক্সিমাম ভ্যালুটা বিয়োগ হচ্ছে, তার মানে এটা মিনিমাম এটাই হওয়া পসিবল, এর চেয়ে আর কম হওয়া পসিবল না। তাহলে এটা আসে হচ্ছে জি ল্যামডা ইকুয়াল হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। তাহলে বলো তো জি এর মান বাড়বে না কমবে? এখানে এই যে দেখো জি থেকে এই মানটা বিয়োগ হচ্ছে, তাহলে নর্মাল মান থেকে এটা বিয়োগ হচ্ছে, তাহলে অর্থাৎ বিষুবীয় অঞ্চলে দেখো, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে জি এর মান হবে সর্বনিম্ন, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে জি এর মান হবে সর্বনিম্ন, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে জি এর মান হবে সর্বনিম্ন,
অর্থাৎ বিষুবীয় অঞ্চলে জি এর মান হবে সর্বনিম্ন। বুঝছি ভাইয়া, কারণ এটা হচ্ছে কি ম্যাক্সিমাম, তাহলে এটা ম্যাক্সিমাম হলে ওটা কি হয়ে যাবে মিনিমাম। 3 নাম্বার কন্ডিশন লেখো। 3 নাম্বার, যদি পৃথিবীর ঘূর্ণন না থাকে, বা না থাকে না লেখে এভাবে লেখো, যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায়। এই কথা মানে কি আছে এখন বন্ধ হয়ে গেছে, বুঝছি ভাইয়া? তাহলে যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায়, আচ্ছা আচ্ছা দেখে, যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায়, এখন আসো আমরা আমরা এখানে দুইটা কন্ডিশন হবে, ছোট্ট করে টানো। এতে লেখা হচ্ছে মেরু অঞ্চলে, এতে লেখা হচ্ছে মেরু অঞ্চল, আর বিতে হচ্ছে বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল এদিকে এদিকে মেরু অঞ্চলে যদি আসি আমরা, জি ল্যামডা ইকুয়াল হচ্ছে জি মাইনাস, বলতো পৃথিবীর ঘূর্ণন এটাকে রিপ্রেজেন্ট করে কে? ওমেগা। তাহলে ওমেগা এখন 0, তাই না? এই যে এখানে লিখে রাখো ওমেগা ইকুয়াল 0, পাশে ছোট্ট করে লিখে দাও ওমেগা ইকুয়াল 0। তাহলে ওমেগা স্কয়ার ডট আর কজ স্কয়ার ল্যামডা। তাহলে দেখো তো ভাই কত আসলো? জি। বলতো আগেও জি ছিল, এখনো জি আছে, আর আমরা তো আগেও বলছি এর উপর কোনো ইফেক্ট নাই। এবার আমরা বিষুবীয় অঞ্চলে যদি আসি ভাইয়া, বিষুবীয় অঞ্চলে যদি আসি, জি ল্যামডা ইকুয়াল জি মাইনাস ওমেগা, ওমেগা তো 0, 0 স্কয়ার আর ইন্টু হচ্ছে কস স্কয়ার ল্যামডা। তাহলে এখানে আসলো হচ্ছে জি ল্যামডা ইকুয়াল হচ্ছে জি। আসো ভাই এবার ভাইয়া বলি, আমাদের ইসাক স্যারের বইয়ে জেনারেলি একটা লাইন বলে দিছে, বাট এটা একদম ঢালাও ভাবে হবে না আর কি, ওইটাই ভাই ব্যাখ্যা করতেছি। ওটা ঢালাও ভাবে হবে না, উনি ঢালাও ভাবে একটা লাইন লিখে দিছে, তো ওইটাই ভাই একটু ব্যাখ্যা করতেছে, একটু খেয়াল করো। বলো তো ভাইয়া, আমরা একটু আগেও মেরু অঞ্চলে জি দেখছিলাম, যখন পৃথিবীর ঘূর্ণন ছিল মেরু অঞ্চলে ছিল জি ল্যামডা ইকুয়াল কত ভাইয়া? জি। আর বিষুবীয় অঞ্চলে, বিষুবীয়তে ছিল জি ল্যামডা ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কয়ার আর। এখন ভাইয়া তুমি ভাইয়ারা বলো তো, একটু খেয়াল করো, মেরু অঞ্চলে জি ল্যামডা জি তো সেম, তা আমি ধরে নিলাম মেরু অঞ্চলে তোমার ওজন হচ্ছে 100 নিউটন, ধরে নিলাম তোমার ওজন হচ্ছে 100 নিউটন। ভাইয়া এই জায়গায় তোমার ওজন অবশ্যই কি হবে? কম, ধরে নিলাম 80 নিউটন। বলতো পৃথিবীর এখন এটা হচ্ছে যখন ঘূর্ণন আছে, পৃথিবীর ঘূর্ণন যখন আছে, এখন আমাদের ঘূর্ণনটা বন্ধ হয়ে গেছে, বলতো মেরু অঞ্চলে এখনো তোমার ওজন কত থাকবে? 100ই থাকবে, কারণ এখনো জি যেহেতু আছে, তাহলে জি চেঞ্জ না হলে তো ওজন চেঞ্জ হবে না, 100 নিউটনই আছে। বিষুবীয় অঞ্চলে কত? 100 হয়ে গেল না? এবার তুমি ভাইরা বলো তো ভাই, পৃথিবীর ঘূর্ণন, ইসাক স্যারের বইয়ে বলা হয়েছে যে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে বস্তুর ওজন বৃদ্ধি পাবে। তাহলে কথাটা মেরু অঞ্চল যারা সকল অঞ্চলের জন্য সত্য, বুঝছি ভাইয়া? তাহলে যেটা একটা অঞ্চলে এটা সত্য না, তাই ওইখানে আর ওইটাই ক্লিয়ার ভাবে না বলে ঢালাও ভাবে এক লাইনে লিখে দিছে, আমাদের এমসিকিউ তো সরাসরি ওই লাইনটাই আসে। এখন যদি দেখো যে মেরু বা বিষুবী এরকম কোনো শব্দই নাই, জাস্ট আছে যে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেছে, ওজন বাড়বে না কমবে? অ্যান্সার হবে কি বাড়বে। আর যদি বলা হয় মেরু অঞ্চলে কি হবে? অপরিবর্তিত থাকবে, বুঝছি ভাইয়া? তাহলে ভাইয়া লিখতেছি, লেখো। অর্থাৎ পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে, অর্থাৎ পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে মেরু অঞ্চল ব্যতীত সকল অঞ্চলে, অর্থাৎ পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে, অর্থাৎ পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে মেরু অঞ্চল ব্যতীত অন্য সকল অঞ্চলে বস্তুর ওজন বৃদ্ধি পাবে। অর্থাৎ পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে মেরু অঞ্চল ব্যতীত অন্য সকল অঞ্চলে বস্তুর ওজন বৃদ্ধি পাবে। এখন ভাইয়া এই লাইনটা যেহেতু স্যারের বইয়ে এক লাইনে লিখে দিছে, এখন যদি পরীক্ষায় ব্যাখ্যা আসে পারবা না ভাই? এই যে এখানে ম্যাথমেটিক্যালি একটু দেখাবা, দেখায় তারপর নিজের মতো করে ব্যাখ্যা করে দিবা যে ঘূর্ণন থাকলেও ইকুয়েশনটা দাঁড়ায় এরকম, আর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে ইকুয়েশনটা দাঁড়ায় এরকম, তাহলে জি এর মান বাড়ছে অবশ্যই,
তাহলে জি এর মান যেহেতু বাড়ছে, ওজনও কি হবে, বাড়বে। বুঝছি ভাইয়া? তো এবার লেখো প্রয়োজনীয় সূত্র। আমরা যা যা পড়ছি জি রিলেটেড সবগুলা সূত্র লিখে দিই। আর তোমরা কালকেও একটু আসো, ঠিক আছে? কালকেও আসো, কালকে হচ্ছে 10:30টায় এসো। হ্যাঁ, ম্যাথ 9টায়। আচ্ছা দেখো, আমরা একটু সূত্রগুলো গোছাই দিই আজকে যা যা পড়ছি। প্রয়োজনীয় সূত্র, তাহলে ফার্স্টে লেখো 1 নাম্বার ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। তাহলে ভূপৃষ্ঠের জন্য আমরা দুইটা সূত্র শিখছি। 1 নাম্বার হচ্ছে জি ইকুয়াল জিএম ভাগ আর স্কয়ার, আর 2 নাম্বার শিখছি হচ্ছে জি ইকুয়াল হচ্ছে 4/3 পাই রো জি আর। 2 নাম্বারে আমরা শিখছি হচ্ছে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ, এখানেও আমরা দুইটা সূত্র শিখছি। জি প্রাইম ইকুয়াল আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে জি। তারপর 2 নম্বরে আমরা শিখছি হচ্ছে জি প্রাইম ইকুয়াল হচ্ছে 1 মাইনাস 2h বাই আর ইন্টু হচ্ছে জি। এটার পাশে একটু লিখে রাখো স্বল্প উচ্চতায়। স্বল্প উচ্চতায়, ঠিক আছে? এটা হচ্ছে স্বল্প উচ্চতার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। 3 নম্বরে আমরা পড়ছি হচ্ছে ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ। এখানে মনে হয় একটাই ছিল, তাই না? জি প্রাইম ইকুয়াল হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর ইন্টু হচ্ছে জি। আর 4 নম্বরে আমরা আজকে শিখলাম ল্যামডা অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ জি ল্যামডা সমান সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তো এই হচ্ছে আমাদের আজকে পুরো ক্লাসে যা যা শিখলাম। না, আরেকটা ছোট্ট একটা এক্সাম্পল করাবো। না না, ছোট্ট একটা জিনিস, এটা কালকে মাথাতে চলে যাবো। এটা মনে করো আমরা 5 নাম্বার দিয়ে দিলাম, সিরিয়ালে এখানে করে দিই 1 2 3 4 5। এটা হচ্ছে ম্যাথটা প্রথম ইন্ডিয়ায় আসছিল, আইআইটিতে নাকি কলকাতায় আসছিল ভাই, ভুলে গেছি। এখন বাংলাদেশে মোটামুটি সব জায়গায় আসতেছে আর কি, তো কলেজগুলোতেও দিতে পারে। তো লেখো, প্রশ্নটা হচ্ছে এইরকম: ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় ও ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান সমান হলে, ঠিক আছে? জাস্ট একটু লেখো, বাকিটা পরে দেখতেছি কি হবে। ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় ও ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান সমান হলে। ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় ও ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান সমান হলে। তবে সব সূত্র আমাদের সামনেই আছে। তো এইচ উচ্চতায় বলতো আমরা, দেখো তো আমাদের বই তো দুইটাকে প্রাইম দিয়ে লিখছে, তো এখন আমরা প্রাইম দিয়ে না লিখে
একটাকে জিএইচ লিখলাম মানে এইচ উপরে, আর একটাকে জিডিএল লেখো মানে হচ্ছে ডি গভীরতায়। বুঝছি ভাই? হ্যাঁ, তাহলে আমরা জি প্রাইম না লিখে, যেহেতু দুইটাই বইয়ের জি প্রাইম ধরছে, একটা জিএইচ ধরলাম আর একটা জিডি ধরলাম, তাহলে জিএইচ এর জায়গায় এই সূত্রটা যদি আমরা বসাই দিই, 1 মাইনাস 2h/r ইন্টু হচ্ছে জি সমান সমান 1 মাইনাস, বলতে h/r লিখবো না d/r, d/r, কারণ গভীরতাটাকে আমরা এখন ডি ধরছি, তাহলে লেখো d/r ইন্টু হচ্ছে জি। তাহলে দুই পাশে জি জি কাইটা দাও, 1 মাইনাস 2h/r, 1 মাইনাস d/r, 1 1 কাটা, মাইনাস 2h/r সমান সমান হচ্ছে মাইনাস d/r, তাহলে আর আরো কাটা, তাহলে সুতরাং d ইকুয়াল টু h। হ্যাঁ, স্বল্প না ধরলে এটা সলভ করা আরো কঠিন হয়ে যাবে, তাই এগুলো স্বল্প ধরে করা হয়। বুঝছি? এখন আসো কি প্রমাণ করলাম। পরীক্ষা এটা সরাসরি আসে আর কি, যে পৃথিবী থেকে কত উচ্চতায়, তুমি মনে করো এই উচ্চতায় গেলা, তাহলে কত গভীরতায় গেলে জি এর মান আবার সেম হবে, তার ডাবল। ডি ইকুয়াল কত আসছে 2h, মানে পৃথিবীর উপরে যদি তুমি 300 মিটার যাও, তাহলে পৃথিবীর গভীরে যাইতে হবে 600 মিটার, গেলে দুই জায়গায় জি এর মান কি হবে, সমান হবে। বুঝছো ভাইয়া? তো প্রশ্নটা এভাবে আসে যে পৃথিবীর উচ্চতা উপর থেকে কত উপরে গেলে জি এর মান যা হবে, নিচে কত গভীরে গেলে জি এর মান তাই হবে। তাহলে মাথায় একবার সহজে কয় গুণ নিচে নামতে হবে, দ্বিগুণ পরিমাণ নিচে নামতে হবে তোমাকে সেম বানাইতে হলে। ঠিক আছে ভাই, এটা অফ করে দাও ভাই।